আমাদের মুক্তিযুদ্ধের সময় না যখন মানুষ মারছিল পাকিস্তানিরা, তখন ইয়াহিয়া খানের এই হাসি কথা অনেককে ইয়ে করে। এবং আপনার মনে আছে যে ইয়াহিয়া খানের এরকম একটা হাসির একটা ইয়ে কিনা স্কেচ, হ্যাঁ, তখনকার সময় খুব প্রচলিত ছিল এবং পোস্টার হতো দীর্ঘদিন। হ্যাঁ, তো সেই মানে ইয়ের হাসি, একটা হায়না টাইপের হাসি, সেই হাসির একটা স্কেচ তৈরি হয়েছিল এবং সেটা পোস্টার পর্যন্ত সারা বাংলাদেশ সেটা প্রচার হয়। এখানে সেই পোস্টার আপনি এখনো খুঁজে পাবেন। তো এনার এই রক্ত খেকো ইউনুসের হাসিটাও আপনি খেয়াল করে দেখেন, আপনি একটু যদি ভিডিওটা রিওয়াইন্ড করে করে বারবার দেখেন, ইয়াহিয়া খানের হাসির মতোই মনে হয়। সে মনে হয় যেন এই যে মাইলস্টোনে এতগুলি শিশু বাচ্চা মানে তার মতো বুড়া হাবড়া, হ্যাঁ, আমার মতো বুড়া হাবড়া মরে নেই, ঠিক আছে, বা আপনার মতো বুড়া হাবড়াও মরে নেই, তার মতো 85 বছর বয়স্ক লোক মরে নেই, মানে বাচ্চা তার 5 বছর বয়সে, 7 বছর বয়সে, 9 বছর বয়সে, মানে আরো 80 বছর বেঁচে থাকতে পারে। তার ওর মতো বুড়া হওয়ার যদি সুযোগ হইত, আর 80 বছর 70 বছর বেঁচে থাকার কথা ছিল এই বাচ্চাগুলো। সেই বাচ্চাগুলো মারা গেছে। সেই দিন উনি ইমার্জেন্সি মিটিংটাকে স্বৈরাচারের খালি স্বৈরাচারের ভয় দেখায় সবাইকে এক করার চেষ্টা করে। যখনই দেখে যে তার জনপ্রিয়তায় কোনো সমস্যা হচ্ছে, তখন সে স্বৈরাচারের ভয় দেখায় সবাই ডাইকে নিয়ে যায়, ঠিক আছে, ঐক্য করে। এর আগেও আপনি দেখছেন এরকম। তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো বলেছিল যে ওনার সমস্যায় পড়লে উনি আমাদের ডাকে। এবারও তাই বলতেছে, সেম কথাগুলো বলতেছে যে সমস্যায় পড়লেই উনি ডাকেন এবং সমস্যা পড়লেই ওনার ঐক্যের কথা মনে পড়ে। সমস্যায় পড়লেই উনি মনে করেন যে ওনার ভিত যখন কেঁপে যান, যখন ভয় পান, তখন উনি আশেপাশের লোক ডাকেন। এই রাজনৈতিক দলগুলো পোশাক কুকুরের মতো ছুটে যায় এবং তারা একটা বিবেচনাও নেয় যে যেদিন তাদেরকে ডাকা হয়েছে সেই দিনটা কিসের দিন, সে জাতীয় শোক ছিল। শোকের দিনে মিটিং করে রাজনৈতিক দলগুলো ইয়াহিয়া খান নাইলে ডাকছে। আপনারা জানেন কেন? তাই না? আপনার এতগুলি লাশকে সামনে দেয়, এতগুলি বাচ্চা কাতরাচ্ছে হসপিটালে, আর আপনারা গেছেন ওখানে ঐক্য ইয়ে করতে, স্বৈরাচারের বিরুদ্ধে। আমি খুবই আশ্চর্য হয়েছে যে আমি জানি বিএনপি কেন যাচ্ছে, কারণ বিএনপি দেখছে যে তারা যদি না যায় তাহলে একটা ভিন্ন সিগন্যাল যাবে জাতির কাছে যে তারা আর এই সরকারকে সমর্থন করে না। সো তারা বাধ্য হয়ে গেছে, কারণ আলটিমেটলি তো এই সরকারকে বাদ দিয়ে তাদের কোনো পথ নাই। যদি ক্ষমতায় যেতে হয়, তাদের আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পথ নাই যে পথ দিয়ে তারা ক্ষমতা যাবে। তাহলে এই সরকারকে কোনো না কোনো ভাবে তাদের দরকার নির্বাচন করার জন্য। কিন্তু আদতে কি এই সরকার নির্বাচন করতে চায়? এই নির্বাচনের জন্য মিটিং ডেকেছে না, তারা বিএনপির মতো চাপ সৃষ্টি করার জন্য অন্য তিনটা দল একমত পোষণ করে বিভিন্ন ইস্যুতে সংবিধান সংশোধন, সংবিধান সংস্কার, তাদের পিআর পদ্ধতি, তাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, মানে তারা হলো মানে সোজা সাপটা কথা হলে এমন একটা দুর্বল সরকার তারা চায় যে সরকারের উপর সবাই ছড়ি ঘুরাইতে পারবে, এরকম একটা সরকার জবাবদিহিতার না। বিএনপি সেটা চাচ্ছে এবং সেই জন্য কোনো ঐক্য হচ্ছে না। আপনি দেখেন ওই মিটিং এ আলী রিয়াজ কেন থাকছে? কারণটা হলো ওই যে তাদের এই বিএনপির একটা চাপ প্রয়োগ করে যাতে বিএনপি এটাতে রাজি হয় যে যা যা আলী রিয়াজ বলছেন তা করার জন্য। আপনি আরো খেয়াল করে দেখবেন যে বিএনপি বের হয়ে কিন্তু কোনো ব্রিফ করেনি। বিএনপি পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বাংলাদেশের সময় আজকে কথা বলেছেন এবং উনি সোজা সাপটা কথা বলেছেন যেটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, একদম সোজা সাপটা। উনি কিন্তু উনি ঐক্যের কথা বলছেন যে ঐক্য তো আছে, এটা আবার দৃশ্যমান কেন করতে হবে। আর ইউনূস যখনই সে ভয় পায় তখনই এদেরকে ডেকে তাদের ঘাড়ের উপর চেপে বসে, সে তো ঘাড়ে চেপে আছে, একে সরাতেও পারতেছে না। কিন্তু সরাতে গেলে বিএনপির কিন্তু আমও যেতে পারে, ছলাও যেতে পারে, যে কারণে বিএনপি তাকে মানে ইয়ে করতে পারতেছে না, ওকে কান থেকে ফলাতে পারতেছে না। তো সে ডাকলে দৌড়াতে হয়। কিন্তু বিএনপির উচিত ছিল অ্যাটলিস্ট বলা যে আজকের দিনে না, কালকে মিটিং করি। এটা বিএনপি বলতে হবে। এই বিবেকটুকু বিএনপির মধ্যে আসা উচিত ছিল যে জাতীয় শোকের দিনে আপনার ঐক্যের জন্য মিটিং করেন। আপনি বাচ্চাদের
এই রক্তের উপর দিয়ে বসে আপনি ওখানে জুস পান করেন। জুসের রংটা যদি অন্য রং হতো তাহলে তো মোটামুটি রক্ত পান করাই হয়ে যেত। সেমন এই গোপালগঞ্জটা গোপালগঞ্জটা কি ট্রেজিক আমরা দেখলাম, যেটা সবচেয়ে ট্রেজেডি হচ্ছে আমাদের সেনাবাহিনীকে এই ভূমিকায় আমরা দেখি নাই কিন্তু সাধারণত অনেকদিন। সে সেনাবাহিনী মিনিস্ট্রি পাওয়ার ছিল, নানা কিছু করছিল, এত বিভৎস রূপে সেনাবাহিনীকে আমরা দেখি নিয়েছি। সেই গোপালগঞ্জটা দুজন উপদেষ্টাও গেলেন, উপদেষ্টা গোপালগঞ্জে গেলেন এবং প্রিন্স এটা প্রশ্ন তুলেছেন আজকে। উপদেষ্টা দুজন গেলেন, যাদের সেখানে হত্যা করা হয়েছে তাদের বাড়িও যদি যেতেন তখন অন্তত মানুষ মেসেজ পেত। আমি কিন্তু এটা আক্ষেপ বলি না, আমি এটা তো আপনি কি মনে করেন ওখানে গেলে ওদের হাড্ডি মাংস থাকতো? তো কেন থাকতো? ওখানে গালি খেতে হতো, ওইটা তো আর্মি মুখ চেপে ধরে রাখতে পারতো। কেউ যদি তেড়ে আসতো আপনি তো মুখ চেপে ঠেকাতে পারতো না। ঠেকাতে মানে কি, তেড়ে আসাতে তো ঠেকাতে পারতো না, হয়তো গায়ের উপর হাত তুলতো। কিন্তু যদি সংঘবদ্ধ একটা প্রতিবাদ হয়ে যেত তাহলে কি হতো? তো এগুলো না আবার যে ইউটোপিয়ান ওদের ভাবনা আর কি, প্রিন্সের ইউটোপিয়ান ভাবনা যে বয়ান। আমি শুনেছি আপনি বলছেন যে আগের সরকারকে উনি সমালোচনা করছেন যে মানুষ মারা গেলে তারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কান্নাকাটি করতো, এখনো সরকার একই রকম করতেছে। তো এই ছাড়া সরকারে কি করার আছে? এখন ওখানে যেতে পারবে? ওরা যে সাহস করে ওখানে গেছে, মানে গোপালগঞ্জে গেছে, এটাই তো বেশি হয়ে গেছে। আমি পাহারা ছিল বলে গেছি কিন্তু ওরা মানুষ যারা মারা গেছে তাদের বাড়িতে গেলে যে কোনো হাড্ডি মাংস থাকতো না। তো এটা প্রিন্স সাহেব নিজে হলেও উনি জান না। আমি জাস্ট আপনার মাধ্যমে বলতে চাই, প্রিন্সকে যদি আপনি, আপনার সাথে ভালো খাতির আছে, আপনি বলেন যে তোমার সাহস আছে কিনা, তুমি একটু গোপালগঞ্জে যাও তো দেখি, তোমার চামড়া নিয়ে ফেরত আসতে পারো কিনা। সারাক্ষণ শেখ হাসিনার সুরাচার বলবা, চাষিবাদী বলবা, আর ওখানে যাবা শোক প্রকাশ করার লেগে, চামড়া নিয়ে আসতে পারবে না, এই একটা চুলও থাকবে না। আমার তো একটা কালো আছে, ওটা তো সাদা, ওই সাদা চুল সব উপড়ায় নিয়ে নিবে মানুষ। এবং ধরেন কাকতালীয় ভাবে যে ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা আর কি, অ্যাক্সিডেন্টটা সরকারের জন্য সাফল্য হয়েছে, যেটা হচ্ছে গোপালগঞ্জকে আড়াল করতে পেরেছে অ্যাক্সিডেন্টটা আর কি। অ্যাক্সিডেন্টটা হচ্ছে মানুষের অনাস্থার প্রকাশটা সরকারের প্রতি। এই যে লাশ গোপন করা, হয়তো গোপন হয় নাই, হ্যাঁ, কিন্তু গোপন করা অনাস্থার প্রকাশ। আর একটা ব্যাপার হচ্ছে লাশগুলা, ওই ইনসিডেন্টটা এমন আর কি, মানুষ লাশও তো পায় নাই বেশিরভাগ ক্ষেত্রে, পুড়ে গেছে বিষয়টা, অঙ্গার হয়ে গেছে, ছাই হয়ে গেছে, লাশটাও পায় নাই। কিন্তু এই যে বিষয়গুলাকে হ্যান্ডেল করার মতো দক্ষতা যে সরকারের নেই, সেটা আবার প্রকাশ পেয়ে গেছে। তারপরে এইচএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, রাত 3টার সময় একজন উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলছেন যে কালকে পরীক্ষা হবে না, রাত 3টায়। এই ছেলেরা যখন পরীক্ষা দিতে গেল তখন অসন্তুষ্ট কিভাবে আসে, সেটাকে তারা এত পপুলার একটা মুভমেন্টের মাধ্যমে গভর্নমেন্টে এসছে, এখানে তারা হ্যান্ডেল করতে পারলো না, তারা পিটানো ছাত্রদের। এবং যমুনায় তারা আয়োজনটা, ওদিকে আবার দুজন উপদেষ্টা এবং বেশ সচিব আটকা থাকলেন ওইখানে। হ্যাঁ, উদ্ধার পাওয়ার আনন্দে যমুনায় ডাকলেন সবাইকে, যে উনি এটা সামাল দিয়ে ফেলেছেন, এমন একটা অ্যাপ্রোচ ছিল, এটা সামাল দিয়ে ফেলেছেন। বাড়ি ভাই, এটা হলো যে মিসহ্যান্ডলিং এর যে ইয়েটা, আপনার প্রথমেই তো ভুল হয়ে গেছে হলো যে ন্যারেটিভ একটা তৈরি করা, এটা সেনাবাহিনীর বলেন, বিমান বাহিনীর বলেন, সবার এই, এবং মিডিয়ায় যায়। মিডিয়া মানে কি, আপনি মেইন স্ট্রিম, আপনি শিশুদের কথা, যে শিশুরা মারা গেছে তাদের বিষয়ের পরিবর্তে আপনি একজন পাইলট কত বীর এটা প্রমাণ করার চেষ্টা করা শুরু করবেন।
আপনি ভুল তো ওই জায়গায়, এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপার না, এটা হলো প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডাতে অংশ নিয়েছে পুরো মেইন স্ট্রিম মিডিয়া। আপনি কোন পত্রিকা আছে যেখানে পাইলটের বীরত্বের কথা বলা হয় নাই? কোন পত্রিকা আছে পাইলট 6 মাস আগে বিয়ে করেছে এই গল্পটা আসে নাই? কোন পত্রিকা আছে যেখানে পাইলটের গ্রামের বাড়িতে আহাজারি এগুলো? আরে ভাই, প্রত্যেকটা শিশুর বাড়িতে যে আহাজারি, সেটার পরিবর্তে একটা পাইলটের বীরত্ব, পাইলট পাইলট পাইলট, ওই পাইলট বীর মানুষ হইতেই পারে। বলো, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নেই, সে একটা প্লেন চালাতে জানে, এটা একটা বড় ব্যাপার, ওকে, আপনি এটা হইতে। কিন্তু আপনি শিশুদের কথার পরিবর্তে আপনি যখন একজন পাইলটকে বীর বানানোর চেষ্টা করলেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনি বললেন আপনার ন্যারেটিভ তৈরি করতে চাইলেন কি পাইলটকে ইজেক্ট করার জন্য বারবার রিকোয়েস্ট করার পর পাইলট শুধুমাত্র শিশুদের বাঁচানোর জন্য জনবিরল জায়গায় নেওয়ার জন্য এটা করবে। আরে পাইলট অত উপর থেকে কিভাবে জানবে যে এইখানে? সে তো ধাম করে পড়ছে। আপনি যদি আপনি একটা আসছে ইউটিউবে একটা ভিডিও আসছে, যে ভিডিওতে ওই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে, সে কোনো চেষ্টারই কোনো সুযোগ পায় না, ধাম করে এসে পড়ে গেছে, জিনিসটা পড়ে গেছে, সে কোথেকে চেষ্টা করছে? সেখানে আপনারা ন্যারেটিভ তৈরি করলেন যে পাইলট এই করছে, পাইলট সে করছে, পাইলট। আপনি পাইলটকে বীর বানাতে গিয়ে আমাদের যে নিষ্পাপ শিশুগুলি যে মারা গেল, আহত হইলো, জ্বললো, পুড়লো, আপনি তাদেরকে নেগলেক্ট করলেন। তো এই নেগলেক্ট তো ওই স্কুলের ছেলেমেয়েরা দেখাচ্ছে, তাদের অন্তরে লেগেছে, যে কারণে আপনি তাদের ক্ষোভ তৈরি হচ্ছে। সে ক্ষোভ তারা থেকে আপনি তাদের উপর অত্যাচার, গার্ডিয়ানদের উপরে মারধর করলেন। এটা আরেকটা রিয়াকশন। এরপরে যে নেগেটিভটা আসতো, যে প্রথমেই আপনার একটা যে ঘটনাটা খুব বড় না, মাত্র 3 জন মারা গেছে, 4 জন মারা গেছে, এরকম একটা করে বলার চেষ্টা করলেন। মানে আপনি মনে করলেন যে এইভাবে প্রচার করলে মানুষ কি করবে, মানুষ এটা অ্যাকসেপ্ট করে না, মানুষ এটা বুঝে যে একটা প্লেন ক্র্যাশ করলে, একটা স্কুলের উপর ক্র্যাশ হলে তাহলে কত মানুষ মারা যেতে পারে। সেটা আপনি প্রচার না করে আপনি চেষ্টা করলেন কি যে হতাহত বেশি হয় না, এরকম একটা চেষ্টা করতে। আরে ভাই, একজন মারা গেল তো একটা মানুষ মারা গেছে, তাই না? আর পাইলটের ব্যাপারে যেই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে এখনকার, যিনি পাইলটকে প্রথম পাইলটকে আবিষ্কার করেছেন, তার কথাও তো এখন বাজারে আসছে। আপনারা যে একটা ন্যারেটিভ তৈরি করলেন, খুব লাভ হলো। তিনি বলছেন যে সে এখানে জীবিত ছিল, একজন বলতেছে তার পালস মাপা হয়েছে, তার পালস 120/60 বা এরকম কিছু, 110/60 এরকম বলতেছে। মানে তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন তো উনি বেঁচে আছে। আমি বলছিলাম আমি সরাসরি কোনো আঘাত দেখি না, উনি একটা চেয়ারের মধ্যে বসা ছিল, শুধু উনি ওনার তবে মানে জ্ঞান ছিল না বা ছিল না। আপনি প্রথম থেকে ন্যারেটিভ বানালেন একটা বীর বিক্রমের একটা পাইলট, সে উপরের থেকে মাইলস্টোন স্কুল কিনেছে এবং বাচ্চাদের জন্য ক্ষতি না হয় সেজন্য সে প্লেনটাকে জনবিরল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সিসিটিভি ফুটেজে কি আসলো? প্লেনটা ধাপাস করে পড়ে গেছে, সে তো চেষ্টাও করতে পারে। ইট ওয়াজ টোটাল মেকানিক্যাল ফেলিয়ার, একদম ধান করে পড়ছে। আপনি যে সিস্টেমরা আবার অনেকে যে ষড়যন্ত্র তত্ত্ব দেয়, কেন দেয়? কারণ হলে এই ন্যারেটিভ গুলোর কারণ। আপনি ন্যারেটিভ না দিলে, সত্য কথা বললে, প্রথমেই যদি বলতেন যে এই প্লেনটা যে কোনো ভাবে তার নিয়ন্ত্রণ হারাইছে, তাহলে সে তো ছোট হতো না, সে তো এই ফ্লাইট লেফটেন্যান্ট কোনোদিন ছোট হবে না, কিন্তু তাকে ছোট বানানো হলো, শিশুদের উপরে তাকে বীর বানানোর চেষ্টা করা হলো। এটা ঠিক হয় না। এই ধরনের চেষ্টা সশস্ত্র বাহিনীকে মানে বিতর্কের মধ্যে নিজেরাই নিজেদেরকে ছোট করেছে। তাদের বোঝা উচিত ছিল যে পাইলট যেমন একটা মানুষ, ওই বাচ্চা শিশুগুলো মানুষ, দুইটাকে মানুষ হিসেবে বিবেচনা করে তখন কথা বলা উচিত ছিল। এই ধরনের ফালতু মিথ্যা ন্যারেটিভ তৈরি করা উচিত। পাইলট তার সাথে কথা বলেছে এরকম যে সে চেষ্টা করতেছে যেন স্কুলে না পড়ে, সে চেষ্টা করতেছে যেন জনবিরল জায়গায় নেওয়া যায় না, সে ইয়ে করতেছে, সে তো কোনো চেষ্টা, কোনো লক্ষণ দেখলাম না। আমি দেখলাম ধান করে পড়ে, সে ল ফ্লাই করতেছেন না, উপর থেকে ধান করে পড়ে গেছে। তাহলে আপনার এগুলো তো আপনি লুকাতে পারবেন না টেকনোলজির কারণে। তো আপনার আর্মি নিজেদেরকে বিতর্কিত, আর্মি না সরি টোটাল সশস্ত্র বাহিনী নিজেদেরকে বিতর্কিত করেছেন, মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে, যে কারণে আপনি এখন বলে 200 গুজব, আপনি আবার বলা হয় যে গুজবের নামে গজব চালু হয়েছে। না, মানুষ গুজব তো না, এটা আপনারা গুজব তৈরি করছেন, যারা এই ন্যারেটিভ তৈরি করছে, এই মেইন স্ট্রিম মিডিয়া। তারা একটা বাচ্চার ইয়েগুলো, বাচ্চার মাকে খোঁজার পরিবর্তে, বাপকে খোঁজার পরিবর্তে, বাচ্চাদের মা বাবার খোঁজার পরিবর্তে তারা পাইলটের 6 মাস আগে বিয়ে করেছে সেই গল্প, রাজশাহীর বাড়ির গল্প, অমুক বাড়ির গল্প, তমুক বাড়ির গল্প, মানে
আপনি এগুলো তো তারপর আরেকটা দেখেন, রাষ্ট্রীয়ভাবে জানাজা দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় ভাবে তাদের এমন কোন উচ্চপদস্থ কর্মকর্তা নাই যারা ওখানে তাকে দেয়নি, কোনো আপত্তি নেই এতে। কিন্তু একটা শিশুর বাড়ি গেছে, একটা শিশুর দাফন গেছে, এরা এই পাইলট বেঁচে থাকলে, এই পাইলটের বিয়েতে এই যে 1,000-1,500 লোক ওখানে দাঁড়ায় ছিল, 2টা লোক গেছে পাইলটের বাড়িতে বিয়ের সময়, যায় না। এখন আসছে ওকে বীরের মর্যাদা দেওয়ার জন্য, যে ন্যারেটিভ তৈরি করার জন্য ওরা গেছে, সেটা কিন্তু ঘুমের আগে একটা শিশুর বাড়িতে কিন্তু যায় না। যে শিশু মারা গেছে, একটা শিশুর দাফন কাজে কিন্তু এই সশস্ত্র বাহিনী কোনো দায়িত্ব পালন করে না, তাদের প্লেন দিয়ে কিন্তু এটা তাদের দায়িত্ব ছিল। গেছে আমাদের এই 3 বাহিনী প্রধানের, তাদের কোন প্রতিনিধি ওদের বাড়িতে গেছে, যায়নি, সেটা হলো তো নিউজ আসতো। তো ন্যারেটিভটা কিন্তু তারা তৈরি করে, মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি, মানুষের মধ্যে কষ্ট, এটা বাড়িয়েছে তারাই, যারা এটাকে লুকানোর চেষ্টা করছে। লুকানোর কিছু না, অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্ট, আপনি এটা লুকাইতে পারবেন না, কেউ কোনোদিন লুকাই রাখতে পারছে? তো তাহলে এই চেষ্টাটা কেন করতে যায়? এটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ম্যানেজারিয়াল যে এক পদ্ধতিটা, এইটাই আমাদের দেশের মধ্যে আমরা এখন পর্যন্ত এটা জানি না, এবং সশস্ত্র বাহিনীও এটা জানে না। তারা আসলে নিরপেক্ষ, এবং তারা নিজেরা ন্যারেটিভ তৈরির চেষ্টা না করতে। যে হেলিকপ্টারটা দিয়ে আপনি এয়ার অ্যাম্বুলেন্স বলে যেটা দিয়ে আপনি পাইলটকে উদ্ধার করলেন, আপনি কি ওখান থেকে 10টা বাচ্চা নিয়ে যেতে পারতেন না? পারতেন তো, নিশ্চয়। আপনি খেয়াল করে দেখেন যে পাইলটকে, আমাদের কোনো হিংসার ব্যাপার না, কিন্তু আপনি যে তৈরি করছেন একটা বৈষম্য তৈরি করছেন, আপনি দৃষ্টিভঙ্গিগত বৈষম্য তৈরি করছেন। আপনি ওখানে 50 জন লোক পাইলটকে নিয়ে দৌড়াইতেছে হেলিকপ্টারে, 50টা মানুষ তো বাচ্চাদের নিয়ে দৌড়াতে দেখা গেল না, বাচ্চারা একা, পুরা বাচ্চা হেল্প করতেছে। আপনি ভিডিও দেখেন, আপনি কান্না পেয়ে যাবে, বাচ্চা হেল্প করতে, কেউ তার দিকে ভিডিও করতে ব্যস্ত, কিন্তু সবাই ভিডিও করতেছে বাচ্চা। আমার মনে হচ্ছে যে আমরা কি মানুষ না পশু? আপনি পাইলটকে নিয়ে 50 জন দৌড়াচ্ছে হেলিকপ্টারে করে, এই বাচ্চাটাকে, যে বাচ্চাটার এই অবস্থা, এই বাচ্চাটা যদি তখন হেলিকপ্টার হচ্ছে, বাচ্চাটা মারা যেত না, ওই বাচ্চাটা মারা গেছে। জানেন যে বাচ্চাটা হেঁটে হেঁটে, ভিডিওটা দেখছেন, হেঁটে হেঁটে আসতেছে, হেল্প করতেছে, সে কিন্তু ভেতর থেকে আসছে নিচেই, ধ্বংসস্তূপের ভেতর, কেউ তার দিকে যায় না। ওই হেলিকপ্টার করে ওই বাচ্চাটা নিলে তো ওই বাচ্চাটা বাঁচার সম্ভাবনা ছিল, ওই হেলিকপ্টারে জায়গা ছিল। 10টা বাচ্চা নিয়ে যেতেন, তাহলে তো বোঝা যেত যে ইউ আর ডুইং সামথিং, আপনার উদ্ধার কাজ চালাচ্ছেন, আপনার পক্ষপাত দুষ্ট না, আপনার একটা বিষয় নিয়ে ব্যস্ত না। আপনারা এটা এই সরকার এবং আর্মি, এয়ারফোর্স সম্মিলিত যে কাজটা আছে, তারা এটা এই ন্যারেটিভ তৈরি করছে, মানুষের মনে প্রশ্ন হচ্ছে, মানুষের মনে কষ্ট দিচ্ছে। এবং দেখেন অনাস্থাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, উপদেষ্টারা যে আটকা ছিল, দুজন উপদেষ্টার প্রত্যেক না, প্রেস সচিবের প্রত্যেক দাবি উঠছে এখানে। প্রেস সচিবের মাধ্যমে ভুল তথ্য আসে, ভুয়া তথ্য আসে সেটা। এবং এখানে ওই যে খুব গুরুত্বপূর্ণ এটা, যে একটা এর জন্য এই প্রশ্নটা আসছে যে এতগুলা বাচ্চার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো, কিন্তু কোন একটা বাচ্চার প্যারেন্টস এর কাছে কেউ গেল, বাইরে থেকে প্যারেন্টস, যখন উপদেষ্টা আটক ছিল, প্যারেন্টসরা বলতেছিল বিমান বাহিনী একটা লোক এখন পর্যন্ত এখানে আসেনি। বিমানের প্রধানও যদি আসে বলতো, সরি বলতো এই ঘটনার জন্য, কেউ আসেনি কিন্তু সেখানে। কিন্তু ওই যে এই আমাদের প্রিয় একজন সহকর্মী ছিলেন জুনায়েদ আহমেদ হালিম, যিনি ইউনিভার্সিটিতে আছেন এখন, টিচিং প্রফেশনে। তিনি ওই যে আওয়ামী লীগ আইলো ভয় দেখায় না সবসময়, উনি মনে করে দিলে একসময় ঢাকা ফুটবল লিগে একটা ছিল, ওয়ারি আইলো, আমাদের সময় বলা হতো, এখন এটা আওয়ামী লীগ এইলো, সবারই আছে এটা। জানেন এটা হলো বাঘ আইলো করতে করতে, এই যে এগুলো করতেছে না, এটা কিন্তু বাঘাইলের মতো এমন ভাবে আসবে, তখন পালানোরও পথ তখন খেয়েই ফেলবে।
কারণ তারা বাগাইলো বলে আওয়ামী লীগকে যে পরিমাণ কোণঠাসা করার জন্য কোনো কিছু হইলেই সবাই মিলে বৈঠক করে তারা যে দৃশ্যমান। আওয়ামী লীগ আছে দৌড়ের উপর, কিন্তু কালকে কিন্তু যখন এখানে স্লোগান উঠছে সচিবালয়ের পাশে বা ইয়াতে 1 2 3 4 ইউনুস গদি ছাড়, কিন্তু ওইটাকে চেষ্টা হয়েছিল, কিন্তু এটা ছাত্রলীগ করতেছে বা এটা আওয়ামী লীগ করতেছে, চেষ্টা হয়েছিল, কিন্তু এটা ইয়া হয় নাই। এখন হাসনাত তো আপনি যে হাসনাতের কথা বললেন, হাবাদুল্লাহ হাসনাত না কি বলে, ও তো বলছে ও তো তার এই সরকার মানে ইউনুস সাহেবের প্রচন্ড সমাধান। সে বলছে ইউনুস সাহেব পারিবারিক কোটায় নাকি যে স্বাস্থ্য উপদেষ্টা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা ব্যঙ্গ করছে, সে সিঙ্গাপুরে চিকিৎসা করায়, সে তাকে একবারও দেখা গেল না এত বড় ডিজাস্টারের সময়। হ্যাঁ, এবং সে তার প্রত্যেক দাবি করছে, অনেক কিছু করছে, কিন্তু হ্যাঁ তাদের আদরের সন্তানই কিন্তু বাপের নিয়ে এখন মোটামুটি হেভি সমাধান। বাপ নাকি এখন পক্ষপাত দুষ্ট হয়ে একজন যাকে গ্রামীণ ব্যাংকের কর্মীকে চাকরি দিচ্ছেন, উপদেষ্টা পদে বসেছেন, যে স্বাস্থ্যের বিষয়। আপনি এই স্বাস্থ্য উপদেষ্টার একটা ভিডিও আপনি দেখে শুনলে আশ্চর্য হবেন। সেই ভিডিওটা আমি দেখে মেরে যে তাকে কি একটা, আমি মেডিকেল সায়েন্সের অত কিছু বুঝি না, কোন একটা ল্যাব প্রতিষ্ঠা করার জন্য বলছে, হ্যাঁ, যে এটা করলে ভালো হতো, এই হতো চিকিৎসা। সে বলছে কি জানা, আমি ভিডিওটা দেখে মেরে, সে বলছে এটা সরকারের কি লাভ, এই ল্যাব প্রতিষ্ঠা সরকারের কি লাভ, এখান থেকে কয় টাকা আয় হবে, মানে তার হলে সুদ খাওয়াচ্ছে, মানে কত টাকা সুদ পাওয়া ওইটা নিয়ে ব্যস্ত। যে স্বাস্থ্য খাতটা একটা সমাজসেবামূলক কাজ, এটা ব্যবসা না। সরকার স্বাস্থ্য সেবাতে ইনভেস্ট করে ফর পিপল, মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের সুস্বাস্থ্যের জন্য। এই মানুষ এর ভোটের কারণে তারা সরকারে যায়, সেই মানুষের সুস্বাস্থ্য দেখো, আর সে বলে যে ওই ল্যাব করলে সরকারের লাভ থাকে। চিন্তা করতে পারছেন, এই হলো স্বাস্থ্য। আমি ভিডিও দেখে আমি তুই বলি আলী রিয়াজ প্রায় হতাশা ব্যক্ত করেন। কালকেও আলী রিয়াজের উপস্থিতিতে চাপ দেওয়া জুলাই সনদের জন্য। জুলাই সনদ কি আদৌ সম্ভব? না, একটা সমাপ্ত হবে, একটা কাগজপত্র তো তৈরি করবেই। এটা জুলাই সনদ মানে কি ওরা যেটা ইন্ডিপেন্ডেন্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, ওটা তো হচ্ছে না। ওটা তো এটা মাথায় মারা গেছে সংবিধান সংস্কার করার কমিশনের মাধ্যমে। কারণ যাই কিছু হবে এখন সিগনেচার করবে অনেকেই, নোট অফ ডিসেন্ট তো দিয়ে রাখছে, পার্লামেন্ট তো ইয়ে করতে হবে এটাকে। আরে পার্লামেন্ট কিন্তু আপনি যেমন পার্লামেন্ট প্রসিডিংটা কেমন, প্রতিটা শব্দ নিয়ে পর্যন্ত আলোচনা হবে না? আমরা তো দেখছি আইন পাস হওয়ার সময় যদি রিয়েল অর্থে যদি বিতর্ক, হ্যাঁ, প্রতিটা শব্দ নিয়ে আপনার আলোচনা হবে, যে আপনি এইসব সনদের কিছু আসে যায় না। এই ধরনের সনদে আমি বুঝি না বিএনপি কেন আলোচনা যায়, যে সাইন করে দিয়ে আসলে তো বলে ভাই আমরা সাইন করে দিলাম, তোমার নাও কি করবা, পারলে আসো পার্লামেন্টে আমরা দেখবো, সাইন করে দিলে পারে। এই ধরনের মকারিতে বিএনপি জয়েন না করে, এটা মকারি, ইট ইজ পাবলিক স্পেন্ডিং, মানুষের টাকা খরচ করে এরা বসে বসে ওখানে খাওয়া দাওয়া করে আর আড্ডা মারে। আপনি যদি ঐক্যমত কমিশনের লাইভ দেখেন, বিজেপি মনে হয় লাইভ করে, আমি কিছু লাইভ দেখছি, ওরা তো আড্ডাবাজি, আড্ডার ছলে তার কথা, হ্যাঁ ইটস এ গুড আইডিয়া যে আপনি আলোচনা যেভাবে সহজ সরবরাহ করতে পারেন, কিন্তু ওখানে তো কি হবে, মানে আমি একটা সাজেশন দিতাম আলী রিয়াজকে, যে কি বলে সংবিধান বাবা, বাবা তুমি যা যা মন চাই এটা লিখানো, আমি সাইন করে দিলাম, পার্লামেন্টে দেখা হবে, শেষ। কিসের জুলাই সমাধান, কিসের সব তিনজনের উপর রেখা হয়েছিল না, হয়েছে কিনা ভাই? তো সেটা কই গেল, কই গেছে, কই বলেন? বলছে এরকম হবে জুলাই সনদ তারা যেটা বলছে, তারা যেটা কি জুলাই সনদ বলতে চায়, সেটা তো তাদের সেকেন্ড রিপাবলিক, তারা টোটাল সংবিধান ফালাই দিয়ে তারা তাদের ঘোষণা দিবে। তারা ধরেন, আমি জানি না কেন বিএনপি রাজি হয় না, তারা বলতেছে যে তাদের মূল নীতির মধ্যে 24-এর গণ অভ্যুত্থান কথা লিখতে হবে, 20-দের কথা লিখতে হবে, তারপরে 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধাদের প্রোটেকশনের কথা বলতে হবে, সব লিখা বিএনপি সাইন করে আসলো। বিএনপি সাইন করে আসলে বিএনপি সালাউদ্দিন সাহেব সাইন করে, কিন্তু পার্লামেন্টে সালাউদ্দিন সাহেব নাও দিতে পারে, তাই না? ইলেকশনে হারতে পারে। আপনি যে স্বাস্থ্য উপদেষ্টার কথায় আনছেন না,
ওইটা লিখছেন এগুলো। ডাক্তাররা বলেছিল বাচ্চাদের এনজিওগ্রাম ও হৃৎপিণ্ডের পরীক্ষাগুলো করার জন্য নতুন একটা ক্যাথ ল্যাব সেট আপ করার জন্য। তোমার স্বাস্থ্য উপদেষ্টা উত্তর দিয়েছে, এত টাকার ক্যাথ ল্যাব করে সরকারের কি লাভ? এতে কত টাকা আয় হবে? সরকারের কি লাভ সেটা। আচ্ছা, আপনি কিন্তু আরেকটা টার্ম চালু করেছেন বাংলাদেশের সাংবাদিকতায়, সে হচ্ছে সংবিধান বাবা। সংবিধান বাবাই তো, যে সংবিধানের সব বুঝে না, সে আছে সংবিধানের, তার কোনো এক্সপিরিয়েন্স আছে, হি ডাজন্ট নো এনিথিং। তার টোটাল আপনি তার উইকিপিডিয়া থেকে পড়ে আসেন, উইকিপিডিয়াতে তার যেটা লেখা আছে সেটা পড়েন, তার সিভি গুলো পড়েন, যেখানে যেখানে আপনি পাবেন, লিঙ্কডইনে পাবেন, ওখানে সেখানে আছে। কোথায় আছে সে সংবিধান নিয়ে পড়াশোনা করছে? যে লোকটা সংবিধান নিয়ে পড়াশোনাই করে নাই, সে সংবিধানের ফাঁক মানে আমাদের দুর্বল করে থাকে তার কোনো কাজ। এটা নিয়ে অন্য ফতোয়া আছে, এটা নিয়ে সংবিধান নিয়ে এই ফতোয়াটা দিয়েছেন হচ্ছে ফরাদ মাজার, যে বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে আইনজীবীরা হবে সংবিধান, আইন বুঝে ওরাই হবে সংবিধান প্রণেতা। সংবিধান প্রণেতা হওয়ার জন্য আইনজীবী হওয়ার দরকার নাই, ব্যারিস্টারের দরকার নাই, ডক্টর কামাল হওয়ার দরকার নাই। উনি কিন্তু প্রথমেই কিন্তু এই লাইন দিয়ে শুরু করেছিলেন। ঠিক আছে, করতেছে। ভাই আমি যেটুকু বুঝি, আপনার রেভলিউশনারি আইডিয়াস থাকবে। সমাজ যখন একটা যে কোনো চেঞ্জ আনে, সেখানে আপনার রেভলিউশনারি আইডিয়াস থাকবে, কিন্তু সে রেভলিউশনারি আইডিয়াস যে আইডিয়াল আইডিয়াস হবে এটা তো নিশ্চিত না। কে ডিসিশন নিচ্ছে? এটা কি জনগণ ডিসিশন নিচ্ছে? এই যে সংবিধান বাবা যে কথাগুলি বলতেছে, এটা জনগণের কোনো কথা আছে? জনগণ পিআর পদ্ধতি বোঝে রে ভাই। আর পিআর পদ্ধতিটা কি, এটি কি কেউ কোনোদিন আলোচনা করছে? এবং পিআর পদ্ধতি, যদি আপনি পিআর পদ্ধতি নিয়ে যদি যে কথাটা বলেন যে সংখ্যানুপাতে, মানে একদম সরল ভাবে সংখ্যানুপাতের ভিত্তিতে মানে সংসদ নির্বাচন, সর্বত্র নির্বাচন, ঠিক আছে, বুঝে যে পিআর পদ্ধতিটা আরো কত পদ্ধতি আছে, ওপেন লিস্ট পদ্ধতি আছে, ক্লোজ লিস্ট পদ্ধতি আছে, তারপরে আরো অনেক পদ্ধতি আছে। এগুলো ইউরোপিয়ান সমাজে চালু হয়েছে কেন? বেসিক্যালি ইউরোপিয়ান সমাজ কেন, তারা এই সব দিক থেকে অনেক অনেক আগে থেকে বাংলাদেশ আজকে যেই অবস্থায় আছে, সাংস্কৃতিক পর্যায়ে, বুদ্ধির পর্যায়ে, সমৃদ্ধির পর্যায়ে বাংলাদেশ অবস্থা আছে, এটা তো 100 বছর আগে ছিল। তো আপনি এখন বাংলাদেশকে যদি বলেন যে ইউরোপের স্টাইলে আপনি গভর্নমেন্ট ফর্ম করবেন, ক্যান ইউ ডু ইট? আপনি একজন কৃষককে আপনি এই সংবিধান দিয়ে চালাবেন, একজন শ্রমিকরা, সংবিধানের শ্রমিকের কোনো ভূমিকাই নাই। ইউরোপে তো সংবিধান বা শ্রমিকরা এখন ইউনিয়ন হলো ব্রিটেনের যে কোনো ঘটনা ঘটলে ইউনিয়ন এখনো সরকার চাপায়। কারণ কি? সমস্ত ভোটে সমৃদ্ধি অর্জন করছে, জ্ঞানের দিক থেকে, সম্পদের দিক থেকে, এবং একটা সভ্য সমাজ তৈরি হয়েছে। আমাদের তো এখন তো সমাজই তৈরি হলো। সেখানে আপনি যদি লিচেস্টানের নরওয়ের সংবিধান এখানে না বসায় দেন যে সংখ্যানুপাত ভিত্তিতে ইলেকশন হবে, মানুষ বুঝে এটা। মানে আর টিআর যখন রাজি হবে, তখন টিআর এর কোন পদ্ধতি আপনি নেবেন সেই পদ্ধতিতে আসতে হবে না। সেইটা যে এই আলোচকটা এখানে বসে টিআর পদ্ধতি নিয়ে আলোচনা করে, যে জামাত এখানে বসে, এদের এই বুদ্ধিটুকু আছে যে টিআর পদ্ধতি বললেই যে একটা সহজ সরলভাবে ভাবা হয়। এই টিআর পদ্ধতি কত কমপ্লেক্স রিয়েল রিপ্রেজেন্টেশনের জন্য, এবং কত পদ্ধতি অবলম্বন করতে হয়, এটা বাংলাদেশের নির্বাচন কমিশন করতে পারবে? পারবে না। কোনো দল করতে পারবে? দলগুলোতে আগে নিজেদেরকে তৈরি করতে হবে পিআর পদ্ধতি, তারা নিজেরা আগে তৈরি হতে হবে, না চাপায় দল। তো সংবিধান বাবাতে এইসব ধার করা, তার নিজের কোনো আইডিয়া নিয়ে আসবে।